এশাকে নিয়ে বের হয়েছিস? শুধু এশা না, বড় মা আর আম্মু আছেন। তো সেটা বললেই হয়। শুধু শুধু কি ভেবেছিলেন আবার অন্য ছেলে জোগাড় করব? তোর উপর ভরসা আছে আমার, তুই শুধুই আমার। আর আপনি? আমি সব মেয়ের। রায়া এদিক ওদিক তাকিয়ে বলে। বাড়ি আসেন আগে। রায়া কল কেটে সবার সাথে আড্ডায় মন দেয়। ইহান সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে আর খেতেও বাড়িতে ফেরেনি দেখে রায়া ইহানকে কল করেছিল। ইহান তখন জানিয়ে দেয় সে কাজে ব্যস্ত আছে। ঢাকা যখন 1 মাসের জন্য ছিল তখন সে বন্ধুর সাথে পরামর্শ করে নতুন একটা বিজনেস শুরু করেছে। সেটার পিছনেই এখন সময় দিতে যাচ্ছে। দিনের বেশিরভাগ সময় এখন সেই কাজের পিছনেই দিতে হয়। ইহানের সাথে বের হওয়ার কথা ভাবলেও ইহানের ব্যস্ততার জন্য সে কিছুই বলতে পারেনি। বিকেল হলেই মা, শাশুড়ি আর ননদদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। 4 জন মিলে খাওয়া দাওয়া করে ঘুরোঘুরি করতে থাকে। 4 জন মিলে এখানে ওখানে ঘুরতে ঘুরতে কারো খেয়ালই নেই যে রাত 10টা বেজে গিয়েছে। ইরিনা বেগমের ফোনে কল আসতে তিনি ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে ঘড়িতে 10টা 10 বেজে গিয়েছে। ইহানের কল দেখে তিনি তাড়াতাড়ি করে রিসিভ করে। হ্যাঁ রে বাবা, বল। তোমাদের ডেটিং শেষ হয়নি? বাসায় আসবে কখন? আমার খিদে পেয়েছে। সময় খেয়াল ছিল না রে, এখনই ফিরছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নে। আমার মাথা ধরেছে প্রচন্ড, আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম তাহলে। আমরা খুব জলদি চলে আসছি। ইরিনা বেগম ফোন কেটে সবাইকে বাড়ি যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। সবাই বাহিরে আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। বুধবার বিকেল বেলা ঈশা আর ইরিনা বেগম বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। রায়া ব্যাগে সব জামা কাপড় ঠিকঠাক করে দিচ্ছে দুজনকে। রায়ার বাবা মা এশা এবং ইরিনা বেগম একসাথে যাবে সেখানে। ইরিনা বেগম নিজেদের ব্যাগ নিয়ে বাহিরে রাখতে যায়। রায়া এশার কাছে এসে বলে, আজকের দিনটা এখানে একটু ম্যানেজ করে নিস। আমি আর তোর ভাইয়া কাল সকালেই চলে আসব। এশা মুখ গম্ভীর করে বলে, কাল তাড়াতাড়ি না আসলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। আমি কি ইচ্ছে করে এখানে থাকছি বল? আমারও তোদের সাথে যেতে ইচ্ছে করছে। তোরা বিয়ে বাড়িতে আনন্দ করবি আর আমি এখানে একা একা রাত 10টা পর্যন্ত সময় গুনতে হবে। আচ্ছা, আমি তোমার সঙ্গ দেব। ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে, আমি শিওর। ভুলে যাব না। মাহমুদ ভাইয়াকে দেখবো, বুকে চিনচিন ব্যথা করবে আর তোমাকে মনে করব। আসলেই তোর বুকে চিনচিন ব্যথা করবে ঈশা? তো করবে না? পছন্দের মানুষের বিয়েতে বুক ব্যথা করবে না? তোর জন্য ক্রাশগুলোর বিয়েতেও কি বুকে ব্যথা করবে? করতেও পারে। বলেই উচ্চ শব্দে হেসে ফেলে এশা। ইরিনা বেগম এশাকে ডাকতেই এশা বলে, থাকো তাহলে, দরজা ভেতর থেকে ভালো করে আটকে দাও। চাঁদে হয়তো আম্মির একটা শাড়ি আছে রোদে দেওয়া, মেঘ করেছে বৃষ্টি নামবে হয়তো, তুমি বরং ওটা এনে দরজা আটকে দাও। আচ্ছা তুই যা, শোন সাবধানে থাকিস কিন্তু। তুমিও সাবধানে থেকো আর সকাল সকাল চলে এসো। ঠিক আছে। রায়া সবাইকে বিদায় দিতে গিয়ে গেট থেকে বের হতেই দেখে তার বাবাকে দেখে নিজেকে পিছিয়ে নেয় রায়া। বাড়ির ভেতরে ঢুকে গেটটা বন্ধ করে ভেতরে চলে আসে। সোজা ছাদে গিয়ে সে জামা কাপড়গুলো ছিল সব কিছু নিয়ে আসে। আকাশটায় কেমন অন্যরকম আলো। আকাশে মেঘলা হলেও আলো তীব্রতা প্রচুর। রায়া রুমে এসে দেখে বিছানায় রাখা তার ফোন বাজছে। সে তাড়াতাড়ি গিয়ে ফোন হাতে নিতেই দেখে ইহান কল করেছে। রায়া তাড়াতাড়ি করে কল রিসিভ করে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ইহান বলে ওঠে, কল দিয়েছিলি? হ্যাঁ, আপনার ফিরতে কটা বাজবে? আম্মি, এশা সবাই চলে গেছে বিয়ে বাড়িতে। হ্যাঁ, সবাই গেল কিছুক্ষণ আগে। একা খারাপ লাগছে? আমি তো একাই থাকি সব সময়। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। কল দিয়েছিলি কেন? কখন আসবো এটা জানতে? না, একটা প্রয়োজনে কল করেছিলাম। তবে কত দেরি হবে সেটা বলে দিলেই হবে। আপনার আসতে বেশি দেরি হলে আমি বাইরে চলে যাব। কেন, কোনো প্রয়োজন? আসলে আসলে কি? আসলে আজ রায় কিছুতেই নিজের কথাটা ইহানকে বলার সাহস পাচ্ছে না। দুপুর পর থেকেই মাথাটা কেমন ব্যথা করছে। এখন বুঝতে পারছে মাথা ব্যথার ওষুধ আনতে তার নিজেরই যাওয়া উচিত ছিল। রায়কে চুপ থাকতে দেখে ইহান বলে ওঠে, কিছু লাগবে? না। ন্যাপকিন লাগবে? ইহানের প্রশ্নে বেশ লজ্জা পেয়ে যায় রায়া। ইহান কেন
ওটার কথা বলল সেটা বুঝতে চেষ্টা করে। রায়া আমতা আমতা করে বলে, আসলে ওটাও লাগতো, তবে আজই লাগবে এমন কোনো ব্যাপার না। আসলে দুপুরের পর থেকে মাথাটা ব্যথা করছে আর কেমন খারাপও লাগছে। আচ্ছা। ইহানের আর কোনো কথা শুনতে না পেরে ফোন কান থেকে সরিয়ে সামনে আনতেই দেখে ইহান কল কেটে দিয়েছে। রায়া আবার কল করলেও ইহান কল রিসিভ করে না। পরপর 3 বার কল করে রায়া, কিন্তু ইহান কিছুতেই কল রিসিভ করেনি। রায়া কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই রেডি হচ্ছিল বাহিরে যাবে বলে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এ সময়ে বাসায় কারো আসার কথা না। রায়া ফোনটা হাতে নিয়ে দরজা খুলতে চলে যায়। দরজা অন্য কেউ হলে যেন সাথে সাথে কাউকে কল করতে পারে সেই ভেবে ফোনটা নেয় সে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাইরে কে? দরজার ওপাশ থেকে ইহান ক্ষীণস্বরে বলে ওঠে, আমি ইহান। আচ্ছা দাঁড়ান, খুলছি। রায়া দরজা খুলে দিলে দেখে ইহান তার প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে বাহির থেকে তার পছন্দের খাবার নিয়ে এসেছে। ইহানের 2 হাত ভর্তি এত কিছু দেখে রায়া সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে ইহান বৃষ্টিতে ভিজে গিয়েছে, সেদিকে তার খেয়ালই নেই। সর, ভেতরে ঢুকতে দিবি না, ভিজে গেছি আমি। রায়া দরজা থেকে সরে দাঁড়ায়। ইহান জিনিসগুলো নিয়ে ভেতরে প্রবেশ করে রুমের দিকে যেতে থাকে। রায়া দরজা বন্ধ করে রুমে গিয়ে দেখে ইহান শার্ট চেঞ্জ করছে। হঠাৎ শার্ট পরতে পরতে বলে, প্যাকেটে ওষুধ আছে, খেয়ে নে তাড়াতাড়ি, মাথা ব্যথা কমে যাবে। সন্ধ্যা তো হয়েই গেল, আমি বাড়ির লাইটগুলো অন করে আসছি। রায়া প্যাকেট থেকে ওষুধ বের করে গ্লাসে পানি নিয়ে খেয়ে নেয়। ইহান রুম থেকে বেরিয়ে যেতেই রায়া বারান্দায় চলে যায়। বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে হাতটা বের করে দেয়। নিজের না ভিজতে পারলেও তার হাতখানা বৃষ্টির পানিতে ভিজে একাকার অবস্থা। রায়া এবার 2টা হাতই বাহিরে বের করে দেয়। বৃষ্টির পানি নিজের দিকে ছিটিয়ে দিতে থাকে সে। বৃষ্টিতে ভিজবি? পিছন থেকে আচমকা ইহানের এমন প্রশ্নে গ্রিলের বাহিরে থাকা হাত ভেতরে নিয়ে এসে শাড়ির আঁচলে মুছে নেয়। ইহানের দিকে ফিরে বলে, এমনি একটু হাত ভেজাচ্ছিলাম। তুই চাইলে নিজেকেও ভেজাতে পারিস। সত্যি? হ্যাঁ। তাহলে চলেন ছাদে যাই, বৃষ্টিতে ভিজি, খুব মজা হবে। এখন না, 20 মিনিট অপেক্ষা কর, মাথা ব্যথা কমুক আর একটু অন্ধকারও হোক। আচ্ছা ঠিক আছে। কিছু খাবি? আপনি বসুন, আমি নুডলস রান্না করে আনি। আচ্ছা। রায়া বারান্দা থেকে যেতে লাগলে ইহান রায়াকে পেছন থেকে ডাক দেয়। রায়া আর না এগিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, তোকে ভালোবাসি রায়া। রায়া ইহানের চোখের দিকে তাকিয়ে বলে, সময় সময় আপনার ভালোবাসায় আমার ভয় হয়। এত ভালোবাসা আমার সইবে তো? ঠিক সয়ে যাবে। তুই আমার খুব শখের নারী। আমি তোর কাছেই বারবার আটকে গেছি। আমার চোখ আর আমার মন সব কিছুই তোর কাছে এসে থেমে গেছে। তোকে আমি খুব যত্নে রাখবো। শখের জিনিস অবহেলায় না, যত্নে রাখতে হয়। সমরেশ মজুমদারের একটা উক্তি আছে না, ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথলিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌড়ে ব্যবহার করলেই সব শেষ। আমি তোকে বেনারসি শাড়ির মতো যত্নে রাখবো। বলেই ইহান রায়ের কাছে এসে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ইহান নিজেই রায়কে রেখে রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, আজ আমি রান্না করব। এখন তো রান্না করতে হবে না, তুই রুমেই থাক, আমি আসছি। ইহান রুম থেকে রান্নাঘরের দিকে এগোতেই রায়া নিজেও ইহানের পিছু পিছু রান্নাঘরের দিকে চলে যায়। রান্না করা পুরোটা সময় রায়া ইহানকে মুগ্ধ চোখে দেখছে। ইহানকে দেখে মনে মনে ভাবছে, পুরুষ মানুষকে রান্নাঘরে খুব একটা খারাপ লাগে না। মাঝে মাঝে তাদের রান্নাঘরে পাঠিয়ে রান্নাঘরের সৌন্দর্য বর্ধন করাই যায়। রান্না শেষ হলে দুজনই সেটা নিয়ে খাবার টেবিলে চলে যায়। নুডলস একটা প্লেটে নিতে দেখে রায়া বলে, আপনি খাবেন না? একটা প্লেটে কেন নিচ্ছেন? 2টা প্লেট লাগবে না, কারণ তুই খাচ্ছিস না। কেন? কারণ আমি তোকে খাইয়ে দেব। রায়া অবাক চোখে ইহানের দিকে তাকিয়ে থাকে। ইহান মুচকি হেসে রায়ের দিকে খাবার বাড়িয়ে দেয়। রায়া ইহানের দিকে তাকিয়ে খেয়ে নেয়। এত ভালোবাসে, কোনো শত্রু বিষ দিলেও তো নির্দ্বিধায় খেয়ে নেওয়া যায়। রায়া ইহানের হাতে খেয়ে নেয়।
প্রিয় মানুষের হাতের রান্না হয়তো একটু বেশি সুস্বাদু হয়। যে পুরুষ ভালো রান্না করে সেই পুরুষ অসম্ভব রকমের ভালোবাসতেও পারে। রায়া বৃষ্টিতে ভিজেছে, দাঁড়িয়ে দুহাত দুই দিকে দিয়ে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টির ফোঁটা রায়ার চোখ মুখে গালে ঠোঁটে পড়েছে। ইহান ছাদে রায়ের থেকে একটু দূরে বসে বসে রায়ের ভেজা দেখছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজে একাকার অবস্থা। প্রকৃতি যে বৃষ্টির সাথে তাল মিলিয়ে পরিবেশটা আরো সুন্দর থেকে সুন্দর হয়ে উঠেছে। ভাবনাতেই জেগে ওঠে প্রিয় গানের লিরিক্স। রিমঝিমে ধারাতে যায় মন হারাতে, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে হারাতে। এলো মিকচে এলো ঘিরে বৃষ্টি, সুরে সুরে শোনাই রাঙিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। এলো মিকচে এলো ঘিরে বৃষ্টি, সুরে সুরে শোনাই রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে যায় মন হারাতে, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে। ইহান ভাবনা থেকে ফিরে বসা থেকে উঠে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়া সবচেয়ে কাছে এসে কানের কাছে মুখ দিয়ে বলে, প্রিয় বৃষ্টি বিলাসী, আপনার থেকে আর দূরে থাকা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। বৃষ্টিকন্যার রূপ যে প্রতিটি বৃষ্টির ফোঁটায় বেড়ে যাচ্ছিল আর মোহিত করছিল, বিচ্ছিরিভাবে আকর্ষণ করছিল আমায়। কথা শেষ করে কানে ঠোঁট ছুঁয়ে দিতেই বিদ্যুৎ চমকানোর মতো চমকে ওঠে রায়া। ইহান সাথে সাথে রায়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। রায়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইহান আকাশের দিকে মুখ করে মাথা এদিক ওদিক করে জোরে ঝাঁকিয়ে দিতেই চুলে থাকা পানি রায়ের মুখে ছিটে যায়। রায়ের সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইহান মুখ নিচু করে রায়ের দিকে তাকায়। রায়া নিজেও এবার ইহানের দিকে চোখ খুলে চেয়ে থাকে। ইহানের নেশায় বুঁদ হয়ে যাওয়ার দৃষ্টি যেন তাকে বেঁধে ফেলেছে, কাছে টানছিল। রায়ার পলকহীন দৃষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করেই কাছে এগোতে থাকে সে। ইহানের চুম্বন যেন রায়ার প্রতিটি শিরায় উপশিরায় আন্দোলিত করছে। রায়ার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইহানের পিঠ খামচে ধরে। হৃদস্পন্দনের গতি বেড়েই চলেছে। ইহানের চুম্বনে যেন সবকিছু উলট পালট করে দিচ্ছে। পরিবেশ যেন আরো একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়। রায়া ইহানের সম্মোহনী ডাকে সাড়া দেয়। নিজেও যেন প্রিয় মানুষকে পেতে নিজেকে তার দিকে এগিয়ে দেয়। ইহান রায়ার সাড়া পেয়ে সময়টা আরো উপভোগ করে তোলে। রায়া ওয়াশরুম থেকে পোশাক চেঞ্জ করে বাহিরে এসে মাথা মুছছিল। ইহান বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল। রায়া একবার সেদিকে উকি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে মুছতে ছাদে কথা মনে মনে মিটিমিটি হাসতে থাকে। আকাশ ভেঙে বৃষ্টি আর আকাশের তলায় বৃষ্টিতে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে দুজনের চুম্বনরত অবস্থার কথা মনে পড়তেই রায়া চোখ বন্ধ করে নেয়। রায়া অন্যমনস্ক হয়ে আয়নায় নিজেকে দেখছে, হাড় চুল মুছছে। এমন অবস্থায় ইহান পেছনে এসে দাঁড়িয়ে একটু নিচু হতেই রায়ার এক ঝটকায় চুলগুলো পিছনের দিকে ফেলে। ইহান আহ শব্দ করতে রায়া জ্ঞান ফিরে আসে। ইহানকে চোখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রায়া বারবার সরি বলেই যাচ্ছে। ইহান চোখে হাত রেখেই বলল, এত সরি বলতে হবে না, ঠিক আছে? আমি তোর পিছনে দাঁড়িয়েছি সেটা তুই দেখিসনি? রায়া অসহায়ের ভঙ্গি করতে বলল, আসলে আমি খেয়াল করিনি। কি আয়নাতে আমাকে দেখিসনি? না, দেখিনি। আমার বৃষ্টি প্রিয়া কি অন্ধ হয়ে গেল বৃষ্টিতে ভিজে? চোখ আঙুল দিয়ে ঢেকেই এসব বলা শুরু করেছেন। আমার কাছে আসুন, চোখে ভাব দিয়ে দিচ্ছি। শাড়ির আঁচলমুখী নিয়ে ইহানের কাছাকাছি চোখে সেটা দিতে থাকে। ইহানও সেই সুযোগে খাটের উপর বসে। রায়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। রায়ের কোমরে হাত দিয়ে সুরসুরি দিতেই রায়া লাফিয়ে ওঠে। ইহান আরো শক্ত করে রায়াকে ধরে হাসতে থাকে। রায়া রাগীর গলায় বলে,
ভালো হবেন না আপনি, এত অসভ্য কেন? ইহানের মুখে হাসি রেখেই বলে, বউয়ের কাছে ভালো হয়ে কি করব? পৃথিবীর কোনো পুরুষই তার নিজস্ব নারীর কাছে সভ্য না, তাই আমিও এর ব্যতিক্রম হতে চাই না। আপনি একটু বেশি অসভ্য। ইহান মাথা উঁচু করে রায়ার গালে চুমু খেয়ে বলে। তখন বৃষ্টিতে ভেজা চুমুর টেস্ট কেমন ছিল? রায়ার মুখে কথা আটকে যায়। এই প্রশ্নের উত্তর কি বলা উচিত? এর প্রশ্নের উত্তর কি আসলেই দেয়া যায়? ইহান রায়কে পায়ের উপর বসিয়ে নিয়ে কাঁধে থুতনি রাখতেই রায়া অস্বাভাবিক লাগতে শুরু করে। ইহানের শ্বাস পড়তেই রায়া ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। রায়ার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই তড়িৎ গতিতে ইহানের দিকে ফিরে তাকিয়ে রায়া। ইহান আবারও রায়ার দিকে নিঃস্বার্থ চোখে তাকিয়ে রায়ার দিকে এগোতে থাকে। ইহানকে এগোতে দেখে রায়া নিজেও এক পা দুপো করে পিছিয়ে যেতে থাকে। ইহান সাথে সাথে রায়ার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রায়ার কপালে চুম্বন করতেই রায়া মাথা নিচু করে নেয়। গালে ঠোঁটে ইহানের স্পর্শে কেঁপে কেঁপে ওঠে রায়া। ইহানের মাতাল করে স্পর্শ তাকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে। রায়া নিজেকে ছাড়িয়ে নিয়ে বারান্দায় চলে যায়। রায়া গ্রিল ধরে দাঁড়িয়ে নিজেকে শান্ত করে থাকে। হৃদস্পন্দন বড্ড বেড়ে গিয়েছে তার। ইহান পেছন থেকে এসে রায়ার কাঁধ থেকে চুল সরিয়ে আবারও ঠোঁট ছুঁয়ে দেয়। রায়া পিছন ফিরে ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইহান রায়াকে কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। রায়া তখনও লজ্জায় মাথা নিচু করে আছে। ইহান রুমে এসে রায়াকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, রায়া, আমি আজ আমাদের সম্পর্কটাকে পূর্ণতা দিতে চাই। আমি তোকে সম্পূর্ণভাবে পেতে চাই আজ। আজকে শুধু আকাশ থেকে মাটিতে নেমে আসা বৃষ্টি, তুই আর আমি। আজ প্রকৃতি আমাদের এক নতুন সম্পর্কের সাক্ষী হবে। আমাদের ভালোবাসায় তাল মিলিয়ে মেতে উঠবে আমাদের সাথে। রায়া নিশ্চুপ বসে আছে। আপনি আমার সাথে কাছাকাছি না থাকলে আমার ভীষণ খারাপ লাগবে। চারপাশটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। ইহান আর রায়া বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ইহান জানায় এখন সে রায়াকে ওখানে রেখে চলে আসবে। এখানে একটা জরুরি কাজ আছে। ইহানের কথা শুনে রায়া উক্ত কথাটি বলে মুখ ফুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটাতে বসে থাকে। ইহান শার্টের হাতা ফোল্ড করতে করতে রায়ার পাশে বিছানায় বসে বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ফিরব। আমি নিজেও তো সবার সাথেই সময় কাটাতে চাচ্ছিলাম, কিন্তু কি করব বল? কাজ তো করতেই হবে। এই বয়সে পরিশ্রম করতেই হবে, শেষ বয়সে ভালোভাবে দিন কাটাতে। আর আমার যদি কিছু হয়ে যায়, তোর জন্য তো রেখে যেতে হবে কিছু, তাই না? একদম বাজে কথা বলবেন না। সব সময় এরকম আজে বাজে কথা আপনার মুখে এসেই থাকে, তাই না? সময় সুযোগ বুঝে বের করে দেন। রায়া কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা ইহানের দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে বসে বসে আর আজে বাজে কথা শুনতে চাইছি না। চলুন, আমাকে রেখে আসুন। ইহান এগিয়ে গিয়ে রায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। রায়া বারবার ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ইহান রায়ের কাঁধে থুতনি রেখে বলে, আমি ছাড়া তোর জীবনে আর কেউ না আসুক কোনোদিন। আসবে না। আমি যার সাথে এখন ভালো আছি তার সাথেই থাকতে চাই। আমাকে ভালোবাসিস? রায়া একটু ভেবে জবাব দেয়, হয়তো কিঞ্চিত পরিমাণ ভালোবাসি। কিঞ্চিত পরিমাণই ভালোবাসিস, তবে সেটা আমাকেই বাসিস। এখন কি আমরা বের হব? একটু জড়িয়ে ধরে নেই আগে। রায়া মুচকি হেসে ইহানের দিকে ফিরে তাকায়, জড়িয়ে ধরে। ইহানও দেরি না করে রায়াকে বুকের সাথে মিশিয়ে নেয়। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সূর্য পশ্চিমের মাথায় ডুবেছে। রায়া খয়েরি শাড়িতে নিজেকে আবৃত করেছে। রাস্তার পাশে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহানের জন্য অপেক্ষা করছিল সে। বাড়ির মেইন গেটের বাইরে এসে রায়ার মা ডাক দিলে রায়া সেদিকে এগিয়ে আসে। রায়া শাড়ি ঠিক করতে করতে বলে, কি হয়েছে আম্মু? তোর আপু একা বসে আছে, গিয়ে কথা বল যা। আমি একা যাব না। আব্বু সামনাসামনি হতে এখন কেমন একটা লাগে। এখন গিয়ে কথা বল, সবকিছু ঠিক হয়ে যাবে। পরে কথা বলবো। আব্বুও তো পারে একটু কথা বলতে। হঠাৎ বাইকের হর্ন বাজতেই রায়া পেছনে তাকিয়ে দেখে ইহান চলে এসেছে। ইহান বাইক এক সাইডে রেখে এসে মামির পাশে দাঁড়ায়। একটা ছোট শপিং ব্যাগ রায়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কেন? রায়ার মা ইহানকে বলে,
দেখ বাবা, তোর কাকা এখনো মেয়ের সাথে কথা বলতে না পেরে ছটফট করে, কিন্তু কথা বলতে পারে না। আমি রায়াকে বলেছি যে তোর আব্বু আর তোর উপর রেগে নেই, যা কথা বল, কিন্তু সে মেয়ের যাচ্ছেই না। ইহান চকিতে বলে ওঠে। আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। না, আব্বুর সামনে যেতে আমার ভয় লাগে। কই আগে তো ভয় পাসনি, এখন কেন ভয় লাগবে? চল, আমি নিয়ে যাচ্ছি। কাকার সাথে আমারও কথা হয়নি। আমার ভয় লাগছে, এই অনুষ্ঠান বাড়িতে যদি অন্যরকম কিছু হয়। কিচ্ছু হবে না, চল তুই আমার সাথে। আমার ভয় লাগছে, প্লিজ। ইহান রায়ার কথা না শুনে রায়াকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। চেয়ারম্যান শামসুজ্জামান খাটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে চোখ খোলে তিনি। চোখ খুলে মেয়ে জামাইকে একসাথে দেখে সোজা হয়ে বসে তিনি। রায়াকে দেখেই হাত বাড়িয়ে তিনি মেয়েকে ডেকে বলে, আয় মা, আমার কাছে আয়। বাবার এমন অস্বাভাবিক আচরণে ভীষণ অবাক হয় রায়া। মানুষটা এতগুলো দিন পর এত স্বাভাবিক হয়ে কিভাবে কথা বলতে পারে? আদৌ সম্ভব এটা? রায়া মুখে কিছু না বলে বাবার কাছে গিয়ে চুপ করে আছে। শামসুজ্জামান ইহানকে ইশারায় চেয়ারে বসতে বলেন। ইহান চেয়ার টেনে শামসুজ্জামানের পাশে বসে। শামসুজ্জামান মেয়ের কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে বলেন, এতদিনে আমার কথা মনে পড়লো আমার মায়ের। রায়া তার বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সরি আব্বু, আমি জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি তো ছোট তোমার কাছে, আমি তো ভুল করতেই পারি, তাই না আব্বু? আমাকে মাফ করে দাও প্লিজ। শামসুজ্জামান মেয়ের চোখের পানি মুছে দিতে দিতে বলতে থাকেন, আমি তোর জন্য অপেক্ষায় ছিলাম রে মা। প্রতিদিন রুমে বসে দরজার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম এই বুঝি আমার মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, আব্বু যা হওয়ার হয়ে গেছে সব ভুলে যাও তো, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তোমাকে ভীষণ ভয় লাগছিল আব্বু। ইহান বাবা আর মেয়েকে একা কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাবা মেয়ের মিলন যেন চোখের শান্তি বয়ে আনে। ইহান রুম থেকে বের হতে রায়ার মা এক প্রকার দৌড়ে এসে ইহানকে জিজ্ঞেস করেন, বাবা মেয়ের মিল হলো? হ্যাঁ, মিল হয়ে গেছে। দুজনের একটু ব্যক্তিগত সময় দরকার। আমি তাদের দুজনের মধ্যে কখনো ছিলাম না আর থাকতেও চাই না। যাক আলহামদুলিল্লাহ, এখন আর একজন ঠিক হলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইহান অবাক হয়ে জিজ্ঞেস করে, আর কে? রায়হান। ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না কাকি। রায়া ঠিক মানে সব ঠিক। সে তো তার ভুল বুঝতেই পেরেছে। সব ভালো থাকলেই ভালো রে বাবা। ও কোথায় যাচ্ছিস? দেখি সবাই কি করছে। সবাই ছাদে আছে। সাজানো হয়ে গেছে সব কিছু। হ্যাঁ যা, ছাদে চলে যা, সবাই ওখানেই আছে। আচ্ছা। ইহান সোজা ছাদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে চলে যায়। বেশ জমজমানো আয়োজন করা হয়েছে। আজকে মধ্যমণি মাহমুদ সাদা পাঞ্জাবি পাজামা আর একটা গামছা নিয়ে বসে আছে। সামনে ডালায় ডালায় বিভিন্ন জিনিস সাজানো আছে। সামনে ডানে বামে সবাই চেয়ারে নিয়ে বসে আছে। কেউ কেউ দল হয়ে গান সিলেক্ট করতে ব্যস্ত, কেউ কোনো গানে নাচবে সেটা বাছাই পর্ব চলছে। ইহান সবার উপর একবার চোখ বুলিয়ে নেয়। মাকে খুঁজে পেতেই মায়ের পাশে চেয়ারটায় গিয়ে বসে। মায়ের সাথে কথাবার্তা শুরু করে দেয়। প্রায় 20 মিনিট পর রায়া তার বাবা মাকে নিয়ে ছাদে আসে। বাবা মাকে একপাশে বসিয়ে দিয়েই ইহানের কাছে এসে দাঁড়ায়। ইহান রায়াকে দেখে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করে, কি সব ঠিকঠাক হলো? হ্যাঁ হয়েছে। আপনি পাঞ্জাবি পাজামা পরবেন না? সবাই পরেছে, আপনিও পরবেন। আসুন আমার সাথে। এখন আর পরবো না, অনুষ্ঠান তো শুরুই হয়ে গেছে। শার্টই থাকুক, সমস্যা নেই তো। না, আপনি পাঞ্জাবি পরবেন। আমি নিয়ে এসেছি। কেন তাহলে? ইরিনা বেগম পাশে থেকে ইহানকে বলে ওঠে, মাত্র আনন্দ করার বয়স তোদের। মেয়েটা তোর জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে, যা পরে আয়। মায়ের কথায় ইহান চেয়ার ছেড়ে উঠে রায়ের সাথে সাথে যেতে শুরু করে। ভিড় ছেড়ে সিঁড়িতে এসেই বলে ওঠে, বউরা কি সারা জীবন এইভাবেই প্যারা দিতে থাকে? হ্যাঁ, বউরা এভাবেই প্যারা দেয়। বউয়ের কথা মেনে না নিলে
বরের জীবন তছনছ হয়ে যায়। তাই বলছি কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি। জি চলুন ম্যাম। ইহান রায়ার পিছু পিছু একটা রুমের সামনে চলে যায়। রায়া দরজা খুলেই ভেতরে ঢুকেই পাশের দেয়ালে থেকে সুইচ টিপতেই লাইট অন হয়ে যায়। রায়া সোজা গিয়ে একটা আলমারি থেকে নিজের ব্যাগটা বের করে। ইহান ততক্ষণে দরজাটার ভেতর থেকে বন্ধ করে দেয়। রায়ার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। রায়া ব্যাগ থেকে ইহানের পাঞ্জাবি পাজামা বের করে ইহানের হাতে দিয়ে বলে, যান ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন। আগে বউকে জড়িয়ে ধরি একটু। সেই কখন এসেছি, একটাবারের জন্যেও বউকে জড়িয়ে ধরতে পারিনি। আগে চেঞ্জ করে আসুন, তারপরে জড়িয়ে ধরবেন। ও, তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি আমি। কি? ইহান পকেটে হাত দিয়ে কিছু একটা খুঁজতে থাকে। হাতে বাঁধতেই বলে, আচ্ছা আগে চেঞ্জ করে আসি, তারপর দিচ্ছি। না, আগে দিয়ে যান। কি এনেছেন আমার জন্য? এখন কেন? আমি জড়িয়ে ধরতে চাইলাম তখন তো খুব বললি চেঞ্জ করে এসে তারপর। তাহলে এখন কেন আমি আগে দিব? রায়া অসহায় চোখে ইহানের দিকে তাকিয়ে থাকে। ইহান ভ্রু গুটিয়ে নিয়ে হাসতে হাসতে রায়ার হাত থেকে নিজের জন্য আনা পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। রায়া সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে কি এনেছে ইহান তার জন্য। ইহান পাঞ্জাবি পাজামা পরে বের হতেই ইহানের দিকে চোখ আটকে যায় রায়ার। কালো রঙের পাঞ্জাবি সাদা রঙের পাজামাতে ইহানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ইহান পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে রায়ার দিকে এগিয়ে আসে। রায়ার সামনে দাঁড়িয়ে শাহরুখ খান স্টাইলে হাত দুপাশে দিয়ে বলে, কেমন লাগছে আমাকে? মেয়েরা কি প্রেমে পড়বে? রায়া কোমরে দু হাত দিয়ে বলে, অন্য মেয়েদের কেন প্রেমে পড়তে হবে? প্রেমে পড়লে একটু ভালো লাগতো আর কি। প্রেমে না পড়লে ভালো লাগবে না? লাগবে, তবে কম। এই যে নিজের পা দুটো দেখছেন না, এগুলো কিন্তু আমি রাখবো না, কেটে বাড়িতে ফেলে রাখবো। থাক, মেয়েদের বলে দিও আমার বিয়ে হয়ে গেছে। বলেই দুজন একসাথে হেসে ফেলে। ইহান রায়াকে কাছে টেনে বলে, পাঞ্জাবি পাজামা পরে এসেছি, এবার বর তার বউকে চুমু খাবে না? আমি কিন্তু আমার কথা রেখেছি। কিন্তু আমার তো আগে গিফট চাই। কি যেন এনেছেন আমার জন্য, ওটা দিয়ে তারপর সবকিছু। আমাকেই ঠকাবি সব সময়। পেয়েছিস একটা মানুষ, যা বলছিস তাই শুনছি। আমার কি আর 10 জন আছে নাকি যে 10 জনের জন্য একজন কথা না শুনলেও হবে? দাঁড়া একটু। ইহান রায়কে ছেড়ে জানালার কাছে গিয়ে জানালার বাহিরে থাকা ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে রায়ার কানে গুজে দেয়। রায়াকে টেনে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে, দেখ তো এখন বেশি সুন্দর লাগছে না? রায়া মুচকি হেসে বলে, আপনার বউকে আপনি যেভাবে সাজাবেন সেভাবেই সুন্দর লাগবে। আমার বউ বলে কথা। জি, এবার আমার গিফট বের করেন। লাগবেই। জি জলদি দেন, অনেক অপেক্ষা করিয়েছেন। আমিও অপেক্ষা করছি। গিফট চাই, গিফট। ইহান মেঝেতে বসে এক হাঁটু উঁচু করে সেখানে রায়াকে পা রাখতে বলে। রায়া ইহানের হাঁটুর উপর পা রেখে শাড়িটা একটু তুলে দাঁড়িয়ে থাকে। ইহান পাঞ্জাবির পকেট থেকে একটা পায়েল বের করে রায়ার পায়ে পরিয়ে দেয়। একইভাবে বসে থেকে জিজ্ঞেস করে, কেমন লাগছে? পছন্দ হয়েছে? রায়া হাসি রেখা টেনে বলে, আপনার পছন্দকে অপছন্দ করার উপায় আছে? তাহলে পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। সুন্দর লাগছে আমাকে? রায়ার পা নিচে নামিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় ইহান। রায়া দু হাত নিজের দু হাতে নিয়ে ধরে গেয়ে ওঠে, आप की तारीफ मैं किया कहे, आप हमारी जान बन गए, आप हमारी जान बन गए। ইহানের অবস্থা বুঝতে পেরে রায়া ইহানকে থামিয়ে বলে ওঠে, আমরা এখানে রোম্যান্স করতে থাকলে ছাদে সব অনুষ্ঠান শেষ হয়ে যাবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। রায়া নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যেতে থাকলে ইহান বলে ওঠে, সবাই শুনে রাখো, নারীরা ছলনাময়ী। একটা চুমু খেতে দেবে বলে সেই কখন থেকে আশায় রেখে গিফট পাওয়া হয়ে গেছে আর চলে যাচ্ছে। নারী, আমি তোমাকে ঘৃণা করি। রায়া ইহানের কথা শুনে হাসতে হাসতে তার কাছে ফিরে আসে। ইহানের গালে একটা চুমু দিয়ে বলে, এই নারীকে ছলনাময়ী না, আবেদনময়ী বলতে শেখো জান। রায়া ইহানের হাত ধরে এবার ঘর থেকে বের হয়। রুম থেকে বের হয়েই দেখে বিচ্ছু বাহিনী বাহিরে দাঁড়িয়ে তাদের দিকে এক পলক তাকিয়ে আছে। তাদের সবাই তাকিয়ে থাকা দেখে ইহান আর রায়া নিজেরা একে অপরকে দেখতে থাকে। রায়া আর ইহান দাঁড়িয়ে যায়। রায়া ইহানের দিকে বেঁকে গিয়ে জিজ্ঞেস করে,
এরা সবাই সবকিছু দেখে ফেলেনি তো? ইহান হালকা সে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। অনুষ্ঠান রেখে এখানে কি তোদের? সবার মধ্যে একজন বলে, আমরা সবাই নাচবো। আপু তো নাচের আগে একবার দেখে নেওয়ার কথা। মামি বলল আপু নিচে এসেছে, তাই ডাকতে এসেছিলাম।